আপনারা যখন কথা বললেন টিভির আওয়াজ চালু রাখলে আপনাদেরও শুনতে অসুবিধা, ডাক্তারবাবুরও শুনতে অসুবিধা, এইটুকু মাথায় রাখবেন কিন্তু। ওকে, আজ শুরুতেই আমরা আয়ুর্বেদ ট্রিটমেন্ট প্রসিডিওর সম্পর্কে আমরা অনেক কথা শুনি ইউনানি ট্রিটমেন্ট প্রসিডিওর সম্পর্কে। আজকে আমার একটা কেমন মন চাইছে, কারণ আমাদের কাছে অপশান অনেক কিছু আছে, তো অপশানের মধ্যে থেকে কোন প্রতিষ্ঠানকে আমরা বেছে নেব, এটা একটা আমার প্রশ্ন, বা এটা একটা জানার জায়গা আপনাদেরই অনেকেরই কাজের জন্য। কারণ আপনারা আয়ুর্বেদের কথা শুনছেন, ইউনানির কথা শুনছেন, ডক্টর বি শর্মাজি নিজে এখানে উপস্থিত থেকে বলছেন, কখনো সিএমও সাহেব তিনি উপস্থিত এসে হয়ে তিনি বলছেন, বোঝাচ্ছেন, আমরা বুঝছি। কিন্তু প্রয়োজনের সময় কি আমরা সঠিক জায়গায় ডিসিশনটা নিতে পারছি, সঠিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছাতে পারছি? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার যে সেই সঠিক প্রতিষ্ঠান, সেটারই বা অ্যাসিওরেন্স কি? এটাও তো অনেকে প্রশ্ন করবেন। আজ শুরুতে সংস্থার ডিরেক্টরের কাছ থেকে সেই প্রশ্নর উত্তরটাই সংগ্রহ করব, তাকে আগে ওয়েলকাম করে তারপরে আপনাদের ওয়েলকাম করব যারা টেলিফোন করতে চাইছেন। ওকে, আসুন সকলে মিলে আগে তাকে ওয়েলকাম করি। সংস্থার ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক ডক্টর বি শর্মাজি, নমস্কার স্যার। নমস্কার। ওয়াই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার? একদম এক কথায় যদি প্রশ্নটা রাখি, তার এলাবোরেট উত্তরটা কি হবে প্লিজ? যখন আপনি এক লাইনে শুধু উত্তর চাইতে মানে প্রশ্নটা এক, কিন্তু তার ব্যাপ্তি অনেক, সেই সমস্ত দিকগুলো একটু আজকে আপনার মুখ থেকে প্রথমে পেতে চাইবো। অনেকে অনেক রকম ভাবতে পারেন কমার্শিয়াল প্রচার, কিন্তু না, কমার্শিয়াল প্রচারের আই থিঙ্ক মানে প্রতিষ্ঠানের সেই, কারণ পেশেন্টরাই প্রচার করে দিচ্ছেন, কিন্তু এটা বোঝার দরকার। কিন্তু তার আগে বন্ধু যথারীতি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য উত্তরটা ডেফিনেটলি আমরা সংগ্রহ করব। আগামী একটা ঘন্টা তো উনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে ওয়েলকাম জানাবো। কে আছেন, টেলিফোন করছেন? নমস্কার। নমস্কার স্যার, আমি ভদ্রেশ্বর থেকে শিবানী ব্যানার্জি বলছিলাম। ওকে, একটা সমস্যা, যেটা আমি অনেকদিন ধরে মানে অসুবিধা ভোগ করছি। আমার হাতের চেটো আর পায়ের চেটোয় ভীষণ ঘাম হয়। ঘাম হয়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভীষণ ঘাম হয়। সেটা আমি গরমের সময় না সব সময় প্রায়? সব সময়। শীতকালে অতটা না, কারণ শীতকালে মানে হিউমিডিটি তো সেরকম থাকে না, কিন্তু যেই একটু গরম পড়তে শুরু করে ভীষণ ভাবে আমার হাতের আর পায়ের চেটো ঘামে, আর আমার হাতের চামড়াও ওঠে এই ঠিক এই সময়টাতেই। আচ্ছা, এই সমস্যাটা আপনার প্রায় কবে থেকে আছে? এটা একদম ছোটবেলা থেকেই আমার আছে। স্কিন আপনার অয়েলি না ড্রাই? অয়েলি স্কিন, অয়েলি, আমার একটু সেনসিটিভ। আচ্ছা, আর এই সমস্যাটা আপনি যে বলছেন এতদিন ধরে আছে, তো এর জন্য কোনো চিকিৎসা করা হয়নি? হ্যাঁ, আমি আসলে অ্যালোপ্যাথি করি না, আমি হোমিওপ্যাথি করেছিলাম, কিন্তু ওই যতদিন ওষুধ খেতে ততদিন তাও সেরকম একটা কিছু প্রভাব পড়েনি। পায়খানাটা পরিষ্কার হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বয়স কত এখন আপনার? 25। 25 বছর। ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। আনম্যারিড। দেখুন, এই যে প্রবলেমটা হচ্ছে, এটা একটা স্কিনের সমস্যা। এই স্কিন থেকে এই প্রবলেমটা হয়, আর এই প্রবলেমটা ভালো হওয়ার জন্যে আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে। তার চিকিৎসা যদি নেওয়া হয়, তাহলে এটা মাত্র 45 ডেজের মধ্যে এই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যায়। ঠিক আছে? এর জন্যে আইজি বলে একটা রিপোর্ট হয়, সেই রিপোর্টটা করতে হয়। আইজি রিপোর্টটা করেছেন কি? না, কেউ বলেনি এটা। তাহলে এইটা না করলে তো কী করে জানবেন কি আপনার আইজি অ্যালার্জিটা কতটা হাই রয়েছে? তার জন্য একটা আইজি রিপোর্টটা অবশ্যই করুন আগে। সেই রিপোর্টটা করার পর কি করতে হবে সেটা আমি অবশ্যই আপনাকে হেল্প করব। ঠিক আছে? কেন কি কতটা উনি আইজি হাইটা রয়েছে, এটা না জেনে আমি কোনো রকমই অ্যাডভাইস দিতে পারবো না। আচ্ছা। আর এখন আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে অত্যধিক মাত্রায় আপনি এখন জল খান। ঠিক আছে? আমি কিন্তু অনেক জল খাই সারাদিন, আমার 3-4 বোতল জল খাওয়া হয়ে যায়। আর সক্স পরেন কি সবসময়? হ্যাঁ। সক্স পরেন? না, আমি একদমই টক্স পরি না। ঠিক আছে, একটু হাওয়া লাগতে দিন, এখন তো কিছু করার নেই। তারপর আইজি রিপোর্টটা করার পর একটু আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে পাঠিয়ে দেবেন, আমি অ্যাডভাইসটা দিয়ে দেবো, সেই অ্যাডভাইসটা ফলো। আপনি দেখুন স্ক্রিনের মধ্যে যাচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সাথে থাকুন। তবে একটা, এই যে আপনি সমস্যাটা নিয়ে ভেবেছেন যে আয়ুর্বেদের ছত্রতলায় আসলে এনবিপি প্রতিষ্ঠানে এসে সেটা সমাধান পাওয়া যাবে কি না, সেই খোঁজটা করার মানসিকতাটাও, এটাই বোধহয় একটা প্রতিষ্ঠানকে কয়েক কদম এগিয়ে রাখে, যে আপনি প্রাথমিক ভরসাটা রেখেছেন। পরবর্তী চিকিৎসার জায়গায় রেসপন্সিবিলিটি তো
প্রতিষ্ঠানের বা চিকিৎসকদের প্রাথমিক ভরসাটা পাওয়াটাও খুব বড় ফ্যাক্টর। আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন, কিন্তু আমরা এই মুহূর্তে ইন্টারেস্টেড এই প্রতিষ্ঠান সম্পর্কে যে জায়গাটায় আমরা আটকে ছিলাম, কারণ এটাও অনেকের আমাদের ডিসিশন মেকিংয়ে অনেকেরই কিন্তু হেল্প করবে আই থিঙ্ক। দেখুন, এটা প্রথম কথা হচ্ছে কি, আমরা কোনো রকমই স্টেরয়েড বলুন বা কোনো রকমই আমরা মডার্ন মেডিসিনে হেল্প নিই না। আয়ুর্বেদ বলে মানে টোটালি আয়ুর্বেদ, ইউনানি আর আয়ুর্বেদা দুটো সমন্বয়ে এটা চিকিৎসা করা হয়। আর সম্পূর্ণভাবে পুরোপুরি হার্বাল, পুরো একদম সেফ সাইড, আর উইদাউট এনি কোনো রকম সাইড ইফেক্ট, আর 100% রেজাল্ট আছে, সেই জন্য এনবিপি আছে। এক কথা বোধহয় অনেক কথাই বলে দিলেন, যেটা অনেক ক্ষেত্রেই হয়তো সাইড এফেক্টের চিন্তা, অনেক কিছু প্যাকেজের চিন্তা, অনেক কিছু নানাবিধ ডামাডোলের জায়গায় আয়ুর্বেদের হাত ধরলে কি পাওয়া যেতে পারে, খুব সংক্ষেপে বোধহয় আপনি অনেক কিছু বলে দিলেন। এই জন্যই বোধহয় পেশেন্টরা একবার যারা সংযুক্ত হয়েছেন, এটা এই নয় যে তাদের রোগটা সারছে না বলে অল টাইম তাদের প্রতিষ্ঠানের সঙ্গে লেগে আছেন, সেটা নয়। নিজের সেরে যাচ্ছে, অন্যকে রেফার করছেন, বা নিজের পরবর্তী কোনো অন্য কিছু সমস্যা হলে সেক্ষেত্রেও ভরসা রাখছেন এনবিপির ক্ষেত্রে। এটা একেবারেই কমার্শিয়াল প্রচার নয়, ইটস আ ফ্যাক্ট। সেটা আপনারা হয়তো খুব তাড়াতাড়ি দেখতে পারবেন কিছু কিছু পেশেন্টদের তাদের একেবারেই ব্যক্তিগত ফিলিংসের জায়গায়, মতামতের জায়গায়, বিফোর অ্যান্ড আফটার। কারণ রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করে এনবিপি, ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, একেবারেই হাতে কলমে, ওই মুখের কথায় কোনো কিছু, সেটা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য নয়। এটা বোধহয় আমি একটু অ্যাডিশন করে দিলাম। এনিওয়ে, কে আছেন টেলিফোনে? নমস্কার। ডাক্তারবাবু, হ্যাঁ, নমস্কার। আমি লন্ডন থেকে ছিলাম। আমি একটা খুব সমস্যা নিয়ে ফোন করেছি। নিশ্চয়ই। আমার মায়ের একটি সমস্যা। আমার মায়ের বিগত কিছু বাজে খাবারের জন্য প্রচন্ড পেটের একটা চাপের, প্রচন্ড পেট ব্যথা। বিগতই এক দিন যাবত পেট ব্যথা, জ্বর, এখন 101 জ্বর আছে। তো আমি জানতে চাইছিলাম যে এখন এই মুহূর্তে কি আপনার করা উচিত, যদি একটু খুব সুবিধা হয়। দেখুন, পেটে যখন সমস্যাটা রয়েছে তার সঙ্গে সঙ্গে যখন জ্বরটা আসছে, ফিভারটা আসছে, ঠিক আছে, তো আমারও এটা হচ্ছে আমার জ্বর আসছে না, আমার প্রচন্ড পাতলা পায়খানা রকম একটা হচ্ছে আর কি। আচ্ছা, এটা কবে থেকে হচ্ছে? হ্যাঁ, এটা কতদিন ধরে আছে? এই কালকে থেকে এটা হচ্ছে আর কি। আচ্ছা, কাল থেকে এটা হচ্ছে মানে কি সারাদিনে কবার যেতে হচ্ছে পায়খানাটা? আমাকে এই 3 মাস তারপর যেতে হয়েছে। আমাশা হয়ে গেছে, পেটটা কামড়াচ্ছে তো? হ্যাঁ, সরি, পেটটা কামড়ি পায়খানাটা হচ্ছে তো? তোমার যেটা হচ্ছে না, একদম একটা কি বলবো, জলের মতো হচ্ছে। পেটটা গরম হয়ে গেছে, আমাশা ধাত আছে, সেই জন্যই প্রবলেমটা হচ্ছে। এখন একটা কাজ করো, প্রথম হচ্ছে দই ঘোলটা খাবে, ঠিক আছে? দই ঘোল, জল না, বলছি না। দই দিয়ে ঘোল বানিয়ে গরমের সময়টা একেবারে অমৃত সম বলতে গেলে, এটা তবু বারে বারে বলেন। এইটা যদি আপনার খেতে হবে সেটা আমি শুনতে পেলাম না, যে আরেকবার বলেন। বলছিলাম, যদি আপনার প্রেশার না থাকে, ঠিক আছে, 100 গ্রাম টক দই নেবেন, তার মধ্যে 1 গ্লাস জল দেবেন, ঠিক আছে? ওটা বেটে যে ফেনাগুলো উঠবে, ফেনাগুলো সরিয়ে দেবেন, তার মধ্যে সামান্য নুন দেবেন, আর জিরাটা তাওয়া উপরে ভুজে ওটা গুঁড়ো করে নেবেন, তার হাফ চামচ মিক্স করে দুপুরবেলা খাওয়ার পর 1 গ্লাস করে প্রত্যেক দিন চালু করে দিন। আর রিচ খাওয়াটা প্লাস বাইরে খাওয়াটা, একদম ফাস্ট ফুড, জাঙ্ক ফুডসটা পুরো টোটালি অফ করে দিন, বন্ধ করে দিন। আর এই ব্যবহার করলে দেখুন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এই যে আপনার ফিভারটা যে আসছে, হ্যাঁ, এটা কি করে কমাবো? যেটা জ্বরের ওষুধ খেলেই হয়ে যাবে তো? কি বলছেন, আবার বলুন। জ্বরটা যে আসছে, এইটা কিভাবে জ্বরের ওষুধ খেয়ে হয়ে যাবে, সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম আর কি। দেখুন, জ্বরের জন্যে যেটা আছে, আপনি বাড়িতে সব থেকে আগে ঘুম থেকে ওঠে, কতবার আমি প্রোগ্রামে বলে দিয়েছি, যদি আপনি না শুনে থাকেন তাহলে এটা একবার আর বলে দিই। ঘুম থেকে ওঠার আগে আপনি 8 থেকে 10 তুলসী পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, ধোয়ার পর সেটা ব্যবহার করুন, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি খুব বেশি বাড়াবাড়ি হয়, তখন আপনি জ্বরের মেডিসিন, ফিভারের মেডিসিন নিতেই পারেন, কিন্তু ওটা বেশি নিলে আবার পেটটা গরম হয়ে যাবে। তো আপনি আগে জানতে হবে কি ফিভারের মেডিসিনটা বেশি নেওয়া ঠিক নেই, ঠিক আছে? তো এখানে আমাদের আয়ুর্বেদের মধ্যে সুন্দর ওষুধ আছে, 1-2টো মেডিসিনের নাম আমি বলে দিচ্ছি, হয়তো আপনি লিখে নিন, সেটা আপনি যে কোনো আয়ুর্বেদিক আউটলেট থেকে পেয়ে যাবেন, সেটা নিয়ে ব্যবহার করুন, আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, একটু
অ্যাকচুয়ালি নাম একটু আপনি বলে দেন, তাহলে আমি লিখে নিই। আপনি লিখে নিন মহা সুদর্শন চূর্ণ, যে কোনো আয়ুর্বেদিক ওষুধ দোকানে পেয়ে যাবেন মহা সুদর্শন চূর্ণ। ওটা 1 চামচ করে দিনে 2 বার নেবেন, ঠিক আছে? মহা সুদর্শন সুদর্শন চূর্ণ। চর্বি। চূর্ণ চূর্ণ যেটা পাওয়া যায় ডাস্ট, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সাথে থাকুন। আরও ফার্দার কিছু যদি কোয়ারিজ থাকে তাহলে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। কারণ একটু অনেক সময় দেখা যায় হোম রেমেডি ডেফিনেটলি কাজে দেয়, কিন্তু পুরোপুরি রোগের রুটে গিয়ে ট্রিটমেন্ট করাটা আপনার প্রাথমিকভাবে যদি কোনো সমস্যার জায়গা থাকে সেটা কিছু কিছু হয়তো একটা সমাধানের রাস্তায় পৌঁছালো, অনেকটা কমে গেল। কিন্তু কারণটা যদি আরও গভীরে গিয়ে থাকে সেখানে তো চেম্বার ভিজিটটা জরুরি, মানে সেখানে একেবারে রুট নির্ণয় করাটা জরুরি, অর্থাৎ যেটাকে আমরা টেকনিক্যাল টার্মে প্রপার ডায়াগনোসিস বলছি। সেটা ডায়াগনোসিসের পরে মানে ট্রিটমেন্ট এবং প্রপার মেডিসিনের অ্যাপ্লাই, সেটা একটা প্রসিডিওর, সেটা এনবিপি একেবারেই নিয়ম করে সেটা পালন করে। আগে কি ছিল সেটা সেই রিপোর্টটা নিয়ে একটু আগেই যেটা বলছিলাম, পরবর্তীতে কি দাঁড়ালো ট্রিটমেন্টের পরবর্তী সময়, এটা পেশেন্টের জন্য করে থাকেন। এই প্রসঙ্গে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট সম্পর্কে যদি একটু আলোকপাত আপনি করেন। আমরা যখনই আমার কাছে কোনো কোনো রকম কেস আসে, বা আমার কাছে কেন, আমাদের এনভিপির কাছে, প্রথম যে কোনো কেস হোক না কেন, ক্যান্সার থেকে বা কিডনি থেকে বড় রোগ হোক না কেন, আমরা বিফোর ট্রিটমেন্ট একটা আমরা রিপোর্ট করে নিই। আর রিপোর্ট করার পর পেশেন্টকেও ক্লিয়ার করে দিই, পেশেন্টকে অ্যাওয়ারনেস করি কি আপনার এই প্রবলেমটা রয়েছে। আর আফটার ট্রিটমেন্ট একটা রিপোর্ট করে, মানে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি কী উপকার পেলাম বা কতটা ভালো সুস্থ রয়েছি, সেটা আমরা রিপোর্টে দেখিয়ে দিই। তো যাতে পেশেন্টও স্যাটিসফাইড হয়ে যায় আর আমরাও স্যাটিসফাইড হয়ে যাই, এইটা নিয়ে আমরা ট্রিটমেন্ট করি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যে। আচ্ছা, যে কোনো ধরনের সমস্যা বা রোগ অসুখের ক্ষেত্রে আমরা কি ভরসা রাখতে পারি? এই প্রশ্নটা অনেকের কনফিউশনের জায়গায় কাজ করে, যে দেখুন, সত্যি কি সবকিছুর জন্য আয়ুর্বেদ? আয়ুর্বেদ যদি না থাকে তাহলে তো আমার মনে হয় কি পৃথিবীতে যদি ভগবানের পরে, ঠিক আছে, যদি কেউ আছে তো সেটা হচ্ছে আয়ুর্বেদ। যেখানে মডার্ন মেডিসিন সব জিনিসে বলে দেয় কি আপনি অপারেশন করুন, সার্জিক্যাল কোনো রকম আপনি এটা করুন, অপারেশন করুন, অপারেট করতে বলে, কিন্তু আমাদের আয়ুর্বেদের মধ্যে কোনো রকম অপারেশনের জায়গাই নেই। আজকে আমাদের এখানে যখনই হার্ট থেকে হার্ট, মানে একদম লাস্ট স্টেজে যখন পেশেন্ট আমাদের এখানে আসে, তখনও আমরা কোনো রকম অপারেশন করতে বলি না। ওখানে সুন্দরভাবে আয়ুর্বেদ মাধ্যমে, পুরোপুরি আয়ুর্বেদ মাধ্যমে দিয়ে আমরা চিকিৎসা করি, যেখানে পঞ্চকর্ম থেরাপি বলা হয়। এটা পঞ্চকর্ম থেরাপি করলে কি হয়, বডি ডিটক্সিফিকেশন হয়, মানে শরীরের মধ্যে যে টক্সিন, যে বিষগুলো রয়েছে সেটা বার করা হয় ওষুধ মাধ্যমে। কোনো রকমই কষ্টদায়ক নেই, টোটালি আরামদায়ক। তো এটা নেওয়ার পর যখন শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যায়, তারপর যদি আমরা কোনো রকম ট্রিটমেন্ট করলে এই রোগটা পুরোপুরি সেরে যায়। ফিরবো এই আলোচনাতে। যদি কারোর আরও কোয়ারিজ থাকে তো সেক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করতেই পারেন যে আরও কী ধরনের প্রশ্ন সরাসরি রাখতে পারেন চিকিৎসা সম্বন্ধীয়। আদারওয়াইজ নিজের যে সমস্যাটা সেটার ট্রিটমেন্ট কী হবে সেটা খোঁজ করতে তো অনায়াসে ফোন করতেই পারেন।
9831020886. I repeat, 9831020886. আর দ্বিতীয় নাম্বারে রয়েছে আপাতত, এই নাম্বারটা আপাতত একটু সংযোজিত হয়েছে, আর 9830235527। দুটো নাম্বারই যাচ্ছে, যে কোনো একটাই চাইলে আপনারা ফোন করতে পারেন। আর কলকাতা এবং তার পার্শ্ববর্তী যেমন শিডিউল অনুযায়ী আছে, সেটা কারণ জেলা থেকে অনেকেই কলকাতার দিকেও চলে আসেন, সেটা তাদের সুবিধার্থে বলে দেবো যে হ্যাঁ সেই মতো থাকছে। মধ্যমগ্রাম, উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম বা কলকাতার কাছে এয়ারপোর্টের কাছে মধ্যমগ্রাম, যেভাবেই বলুন। আর উত্তর কলকাতার হাতিবাগান, সাউথ কলকাতায় ল্যান্সডাউন হাজরা মোড়ের কাছে, আর মেটিয়াপুর। আর হাওড়ায় দাসনগর, বাল্টিকুড়ি বাজার, শিবপুর আর বেলুড়, এই কটা জায়গায় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা মাথায় রাখবেন, একটু হয়তো অনেকের কনফিউশন যাচ্ছে, হ্যাঁ নির্বাচন সংক্রান্ত কারণে সুবিধা অসুবিধার জন্য একটু সূচিতে সামান্য পরিবর্তন মাঝে মধ্যে করতে হচ্ছে, সেটা আপনাদেরই সুবিধার্থে, অনেকের অনুরোধ হয়েও। তো সেই অনুযায়ী একটু ডেটগুলো মাথায় রাখবেন। বাকিটা তো হেল্পলাইন নাম্বারে ফোন করলে হেল্প আপনি পেয়েই যাবেন। এনিওয়ে, গরমের কথায় আমরা ছিলাম এবং বন্ধুরাও ফোন করা শুরু করেছেন। গরমের দিনে নানা রকম সমস্যা, কারোর হাত ঘামছে, কারোর গায়ে থেকে র্যাশ বেরোচ্ছে, ফোড়া বেরোচ্ছে, কারোর পেটের সমস্যা তৈরি হচ্ছে। এই গরমের সময় আমাদের ভালো থাকার জন্য প্রাথমিকভাবে দই ঘোলের কথা তো আপনি একটা ভীষণভাবে বললেন। অ্যাকচুয়ালি আমি জানতে চাইবো, টিপস টোটকা দেওয়ার আগে এই যে কারণগুলো কি কি হয়, মানে আমাদের পেটটা এই সময় একটু বিগড়ে যায় কেন, আমাদের স্বাদ দেয় না কেন? সেটা কারণটা হচ্ছে কি, আমাদের যে ক্লাইমেট উপরে নির্ভর করে কি শরীরে। এবার এখন কি আছে কি, আপনি যখন দেখবেন কি যে অ্যালকোহল নেয়, তারই কথা বলি, তো এটা হচ্ছে শীতের জায়গা। যদি আপনি ঠান্ডা দেশে পরিবেশ করছেন, তখন যদি আপনি অ্যালকোহল নিচ্ছেন, ঠিক আছে, ওয়েলমুড। এখানে যখন আপনার শীত ছিল ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে আপনি অ্যালকোহল নিচ্ছিলেন, ঠিক আছে, কিন্তু এই যে গরমটা পড়ে গেল, এখন যদি আপনি অ্যালকোহল ব্যবহার করছেন, তাহলে আপনার এই সমস্যাগুলো হবেই। কেন কি, এই যে ক্লাইমেটটা রয়েছে না, কেন বলা হয় কি বাঙালিদের ভাত আর মাছের ঝোল, এই জিনিসটা কেন বলা হয়? কারণটা কি, এখানে যে ক্লাইমেট আছে না, সত্যি ওটা ভাত না খেলে আপনি থাকতে পারবেন না। এবার আমি নিজে রাজস্থানের লোক, তো আমি আমরা বাড়িতে রুটি খাই, তো দুবেলা রুটি খাই, কিন্তু এখানে অনেকজনকে বলি কি আমরা রুটি খেতে অবাক হই, আপনি ভাত খান না? তো অ্যাকচুয়ালি কী আছে কি, আমরা রাজস্থানে যেটা খাওয়া হয় সেটা হচ্ছে বাজরা, ঠিক আছে, মানে ওই সব যে খাওয়া আছে না। কিন্তু এখন এই যে ক্লাইমেটে আমি যদি ওয়েস্ট বেঙ্গলে যদি এই খাওয়াটা যদি খেতে চালু করে দিই, তাহলে আমার ডাইজেশন প্রবলেমটা আসতে চালু হয়ে যাবে। ক্লাইমেট অনুযায়ী আপনাকে খাওয়া দাওয়া রাখতে হবে, বডি অনুযায়ী, প্লাস ক্লাইমেট, প্লাস আপনি এইখানকার জলের আয়রনটা অনেকটা বেশি, তো এই সব নিয়ে আপনাকে খাওয়া দাওয়া চেঞ্জ করতে হয়। তো সেটা নিয়ে যদি চলবেন, তাহলে কোনো সমস্যা হবে না। খুব প্র্যাকটিক্যাল কথা, কিন্তু কজনে আমরা সেটা খেয়াল রাখতে পারি, এটাও একটা বাস্তব দিক। অনেককে দিয়ে ওই যে জাঙ্ক ফুড না খেতে বারণ করছেন, মানে খেতে বারণ করছেন, তো এটাও একটা বড় কারণ, সেই লোভ সম্বরণ করতে না পারা। অন্যান্য অ্যালকোহলের কথা বলছেন, অ্যালকোহল সত্যিই স্বাস্থ্যের পক্ষে কেন ক্ষতিকারক আমরা অনেকে ভেবে দেখি না, মজার চলে নিয়ে নিই, কিন্তু সত্যিই এই টেকনিক্যাল জায়গাগুলো একটু ভেবে দেখলে হয়তো, জানি না, বাকিটা আপনারা ভালো বুঝতে পারবেন। মদ্যপান সত্যিই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, অন্যান্য অনেক কিছু নেশার মতোই। এনিওয়ে, কে আছেন টেলিফোনে? নমস্কার। নমস্কার, আমি অরূপ ঘোষ বলছি ত্রিবেদ থেকে। ওকে, কি সমস্যা নিয়ে ফোন করছেন? আসলে আমার বিয়ে হয়েছে 4 বছর, আমার ওয়াইফের অস্বাভাবিক মানে মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, কাছাকাছি অসুবিধা হচ্ছে, এই মতো অবস্থায় এটা কি আয়ুর্বেদ দিয়ে করা সম্ভব? অবভিয়াসলি সম্ভব আছে, কিন্তু উনি যে মোটা হয়ে যাচ্ছে 4 বছরের পরে, আগে ছিল না তো 4 বছরের? ছিল না আগে, মোটামুটি যেরকম ছিল 55 আচ্ছা, ছিল। তার মানে আপনি ভালোই খাওয়া দাওয়া ওনাকে দিচ্ছেন। ঠিক আছে, আপনাকে খাওয়া দাওয়া কমাতে হবে, ওনাকে বলুন একটু খাওয়া দাওয়া কমাতে, আর একটু মর্নিং ওয়াক হলো বা যোগা প্রাণায়াম হলো। থাইরয়েড আছে কি? থাইরয়েড আছে? আচ্ছা, বেবি হয়েছে? না, বেবি হয়নি, বেবি 4 বছরে করতে পারছি না, এখনো হচ্ছে, বলছে যে আগে হবে তারপর। আচ্ছা, ওনার কোনো রকম ওনার মেডিসিন চলছে? ডক্টর দেখিয়েছিলাম, মেডিসিন দিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে। আচ্ছা, না এমনি কোনো রকম শারীরিক কোনো রকম সমস্যা নেই তো? প্রেশার, সুগার, থাইরয়েড? আচ্ছা, দেখুন অত্যধিক যখন ওয়েটটা বেড়ে যায় না, তখন শরীরের মধ্যে একটা না হাজার রকম রোগগুলো শরীরের মধ্যে এন্ট্রি করে। সুগার হতে পারে, প্রেশার হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে সত্যি আপনি যে অ্যাওয়ারনেসটা নিয়ে আসছেন কি আমি ওয়েটটা কমাবো, এটা ঠিকই কথা। এবার কি করতে হবে,
আপনি ওনাকে বলুন কি জিরা হয় না, জিরেকে বলুন রাত্রিবেলা একটু গরম জলে ফুটাতে, ঠিক আছে, আর সেটা ছেঁকে রেখে দেবে, সকালবেলা সেই জলটা খেতে বলো, ঠিক আছে। 1 গ্লাস জলে 2 চামচ জিরেকে ফোটাবে, ফুটিয়ে যখন হাফ কাপ হয়ে যাবে তখন সেটা রেখে দাও, আর সকালবেলা ছেঁকে শুধু সেই জলটা খেতে বলো। আর ঠিক আছে, এটাতে করলে অনেকটা উপকার হবে। আর দেখো যদি বাড়ির পাশে যদি কোনো রকম আমাদের এনবিপি যদি ব্রাঞ্চ থাকে তো একবারে ত্রিবেণীতে থাকি, আমার শ্বশুর বাড়ি হৃদয়পুরে। তো আমি চেম্বার দেখলাম মধ্যমগ্রাম। হ্যাঁ তো আমি নেক্সট মান্থে আসতে পারি আর কি। ঠিক আছে, ঘুরতে ঘুরে এসো একবার, ঠিক আছে, নিশ্চয়ই আমি সাহায্য করবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। একটু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, সেখানে একটু নামটা লিখিয়ে আসাটা একটু বুদ্ধিমানের কাজ হবে। সেটা সূচি অনুযায়ী আপনি যে সময় আসলেন হয়তো পেশেন্টের ভিড়ে সেখানে হয়তো আপনি সময়টা পেলেন না, এটা একটা ফ্যাক্ট। ওকে, একটু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন। আমরা আবারও আলোচনায় কানেক্ট করি। আমরা ক্ষতিকারক দিকগুলো দেখছিলাম, এবং ক্ষতিকারক দিকের জায়গায় এই যে ওবেসিটির কথাটা আসলো, আমরা আগের অনুষ্ঠানগুলোতেও পেয়েছি এরকম ওবেসিটি, মোটাপার সমস্যা, মোটা হয়ে যাচ্ছেন, সেটার সঙ্গে যদি এই ইনফার্টিলিটির প্রবলেমটা জড়িয়ে যায় তাহলে বর্তমান সময়ে ভীষণ রকমের একটা ইনফার্টিলিটি একটা বড় রকমের সমস্যার আকার নিচ্ছে। কি সাজেশন দেবেন বা কারণগুলো সম্পর্কে? শুধু কি ওবেসিটি নাকি অন্যান্য কারণ আছে? আমি একটু এই দিকটা শুনতে চাইবো আজকে। দেখুন, অবেসিটি হলে কি হয়, আপনার ফিমেলদের দেখা যায় অনেক সময় ওভারিতে সিস্ট হয়ে যায়, বাবলসগুলো হতে চালু হয়ে যায়। এই পিসিওডি কমন ডিজিজ আছে। এখন দেখবেন 15-15 বছরের মেয়েকেও সিস্ট আছে, একেবারে দেখা যায় কি 40 বছর হয়ে গেলেও ওনার সিস্টটা রয়েছে। কিন্তু সিস্টে সত্যি মডার্ন মেডিসিনে কোনো চিকিৎসা নেই। আর এই সিস্ট হয়ে গেলে ইনফার্টিলিটিতে অনেক রকম সমস্যা হয়, যেখানে মডার্ন মেডিসিনরা ব্যবসার জন্য এত ভুলভাল পেশেন্টকে গাইড করে, আর এখান থেকে ওরা বলে দেয় কি টেস্ট টিউব বেবি নিতে। আজকে দেখুন, আগে আমাদের টেস্ট টিউব বেবি ছিল না, কিন্তু এখন আপনি দেখুন কি মানে 5 কিলোমিটার অন্তরে একটা টেস্ট টিউব বেবি সেন্টার যেটা আছে ওটা রেডি হয়ে গেছে। তো এটা আইভিএফ করতে বলে দেয় কি আপনি এটা করুন, তাহলে আপনার বেবিটা আসবে, আদারওয়াইজ আসবে না। কিন্তু কি সত্যি ওদের কাছে কোনো রকম ট্রিটমেন্ট নেই, আর থাকলেও ওটা ব্যবসায়ী জায়গা, এবার ওখানে চলে আসলে 1-2 লাখ টাকা খরচা, তারপরেও দেখা যায় কি ওটা ফেলিয়ার হয়ে গেল, এটা আবার আপনি ট্রাই করুন। তো এইরকম করতে মানুষরা এমনি সব টাকা পয়সা নষ্ট করে ফেড আপ হয়ে যায়, যেখানে ওর কোনো সমস্যাই নেই। আমি একবার এইরকম ট্রিটমেন্ট করেছি, দেখলাম কোনো রকম ওর প্রবলেমই ছিল না, কিন্তু ভুলভাল গাইড করে পেশেন্টকে এত দেরি হয়ে গেল, আর বেবিটা কনসিভ হচ্ছিল না। কিন্তু আমি যেখানেও দেখলাম কি মাত্র আমার 90 ডেজ, 90 দিন আমার ট্রিটমেন্ট নেবার পর সেই ওনার বেবিটা কনসিভ হয়ে গেল। কেন কি কোনো সমস্যাই ছিল না, পিসিওডি ছিল, ওভারিতে সিস্ট ছিল, সেই সিস্টটা সরিয়ে দিলাম, আর সঠিক টাইম ওনাকে বললাম সেইটা মানে মেলামেশা করার জন্য, তাতে ওনার বেবিটা কনসিভ হয়ে গেল। তো অনেক সময় দেখা যায় কি এই অবিসিটি নিয়ে এই সমস্যাটা, ইনফার্টিলিটি সমস্যাটা সত্যি অনেকটা বেশি থাকে। কেন কি থাইরয়েড হওয়ার চান্সেসটা থাকে। এবার থাইরয়েড হলে মানে হারমোনস ইমব্যালেন্স যদি হয় তো বেবি কনসিভ হতে অনেক রকম সমস্যা আসতে চালু হয়ে যায়। এটা খুব দামি কথা বললেন, কারণ একজন দম্পতির কাছে যে ক্ষেত্রে বাধাটা আসছে সেখানে ট্রিটমেন্টটা আগে জরুরি, কিন্তু সেই ট্রিটমেন্টের বদলে যদি আলটিমেট ওই আইভিএফ যেটা বলছেন, টেস্ট টিউব বেবি, এই পন্থাটা, সেটা তো আলটিমেট রাস্তা হতে পারে। তার আগে সেই কাপলের কি প্রবলেম আছে, সেটা সলিউশনটা কি হতে পারে, ট্রিটমেন্টটা কি হতে পারে, দেখুন অনেক সময় সেটা সহজলভ্য হয় না একদম। ওটা তো যেমনি ব্লকেজ যেটা হয়ে যায়, অনেক সময় টিউবটা ব্লকেজ হয়ে যায়, এখানে ওরা বলে দেয় কি আইভিএফ করতে। আমরা তো একটা কেসে টিউব ব্লকেজটাও খুলে দিয়েছি ওনলি মেডিসিন দিয়ে, ওষুধ দ্বারাই, ঠিক আছে। তো এই রকম ফর্মুলা আমাদের এনবিপির মধ্যে আছে, যেহেতু আমরা আয়ুর্বেদের সঙ্গে আছি, ঠিক আছে। আয়ুর্বেদ এই জিনিসটাই আয়ুর্বেদ আছে। আর এইটাই আমি বারবার বলার চেষ্টা করি কি কোনো দিনই আপনি আইভিএফের দিকে বা টেস্ট টিউব দিকে যাওয়ার দরকার নেই, যখন আপনার কাছে এনবিপি আছে। আর এনবিপি এখন আমি প্রায় তো কলকাতা তো কোনো জায়গা বাকি নেই, সেন্ট্রাল বলুন, নর্থ বলুন, সাউথ বলুন, সব জায়গায় রয়েছে। এবার ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি আস্তে আস্তে করে অনেক ডিস্ট্রিক্টটাও বাড়িয়ে দিয়েছি। প্লাস লাস্ট করোনার জন্য আমার একটু ডিলে হয়ে গেল, নাহলে আমি তো এই মাসেই আমার শিলিগুড়ি কুচবিহারে ওপেনিং হয়ে যেত, আর সামনের মাসে কুচবিহার শিলিগুড়ি আছেই, তারপরে আমি বলেছি জামশেদপুর। তো আমি তো প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে এনবিপি চালু করে দিচ্ছি, যাতে মানুষরা সুস্থ থাকে আর আয়ুর্বেদ নিয়ে চিকিৎসা করে। আমি তো আয়ুর্বেদকে প্রচার করছি।
ডেফিনেটলি, কারণ আমাদের ঝাড়খণ্ডে এই পরিষেবা পৌঁছাচ্ছে এবং সেখান থেকে প্রচুর মানুষ টেলিফোনের মাধ্যমে রিকোয়েস্ট করছেন। সেখানে পরিষেবার ব্যাপারে চিন্তা যেমন রয়েছে ঠিক তেমন অন্যান্য ক্ষেত্রেও চিন্তাভাবনা রয়েছে। তবে হ্যাঁ, কিছু সুবিধা অসুবিধা এক্ষেত্রে ম্যাটার করে যায়, সেটা একটু আপনারা বুঝবেন যে সবসময় ইচ্ছাকৃত আপনাদের চাহিদা অনুযায়ী জায়গায় পৌঁছচ্ছে না প্রতিষ্ঠান, এটা বোধহয় ভাবাটা সমীচীন হবে না। কারণ আন্তরিক চেষ্টা যাদের আছে তারা এভাবেই এক একটা কানেক্টিং জায়গায় আপাতত পৌঁছাচ্ছেন। পরবর্তীতে কে বলতে পারে একেবারেই আপনার ঘরের দোরগোড়ায় পৌঁছানো, তবে হ্যাঁ, সর্ব জায়গায় তো পৌঁছানো সম্ভব নয়, এটাও মানতে হবে। বাস্তবকে অস্বীকার করলে চলবে না। ঠিক যেমন বাস্তব এটাই যে এই মুহূর্তে যারা ফোন করবেন, আবারও মেনশন করে দিই, আমরা একটু রেস্ট্রিক্টেড রেখেছি। টেলিফোন যখন করবেন টিভির আওয়াজটা মিউট করে কথা বলবেন, অর্থাৎ টিভির আওয়াজটা বন্ধ করে কথা বলবেন, এটা ভীষণ জরুরি। আমরা আবারও আলোচনায় আসবো এবং আলোচনার ক্ষেত্রে আমরা একটু অস্থি সংক্রান্ত সমস্যার দিকে ফোকাস করব আজকে। কারণ আমাদের এমন কারো কারো ধারণা আছে, ভেরি সরি টু সে, এখানে দাঁড়িয়ে এটা বললে হয়তো আয়ুর্বেদের প্রতি জাস্টিফাই করা হবে না, কিন্তু আমাদের কিছু কিছু এরকম ভ্রান্ত ধারণা আছে যে আয়ুর্বেদেই ছোটোখাটো কিছু সমস্যার ক্ষেত্রে হয়তো কিছু কাজ দিতে পারে, মেজর কিছু সমস্যার ক্ষেত্রে কি আয়ুর্বেদ কাজে আসতে পারে? একটু উইথ এক্সাম্পল যদি আপনি একটু এক্সপ্লেন করেন। দেখুন, ছোট যদি সমস্যা থাকে তো সেখানে আপনাকে আয়ুর্বেদে আসতে হবে না। আয়ুর্বেদে আপনার বাড়ির লোকই, ঠাকুরমা ছিলেন, ঠিক আছে, ওরাই বলে দেবে আপনাকে এই প্রবলেমটা করো, ঠিক হয়ে যাবে। আয়ুর্বেদ ওখান থেকে স্টার্ট আছে, বাড়ি ঘর থেকে স্টার্ট আছে। আর রয়ে গেল বড় যখন রোগ হয়ে গেলো, ভাইটাল হয়ে গেল, তার জন্য আমরা আছি। তো আমরা আজকে ক্যান্সার মতন আমার হসপিটালে এখনও পার্কিনসনের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট অ্যাডমিট রয়েছে, ঠিক আছে। তো এই সব যে ডিজিজগুলো আছে যেখানে মডার্ন মেডিসিনরা বলে দেয় কি এর কোনো ট্রিটমেন্ট নিয়ে আপনি বাড়ি নিয়ে যান, যতদিন বাঁচবেন বাড়িতে রাখুন, তার চিকিৎসাটা আমরা করি। যদি পেশেন্টকে ওরা বলে দেয় কি 1 বছর বেশি বাঁচবে না, তাকে যদি 10 বছর আমরা রেখেছি, ঠিক আছে, তো এটা মিরাকল আমি করতেছি না, এটা মিরাকল হচ্ছে আয়ুর্বেদে। আয়ুর্বেদে এত পাওয়ার রয়েছে। আয়ুর্বেদ যদি ঠিক মতন যদি চিকিৎসা করা হয় বা ঠিকভাবে যদি চিকিৎসক যদি থাকে, সত্যি আয়ুর্বেদে পাওয়ার আছে, এটুকু আমরা বলতে পারবো। আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম, অস্থি সংক্রান্ত ট্রিটমেন্টের জায়গায় আজকে ধরুন আর্থ্রাইটিসের কিছু হাড়ের সেই সমস্যাটা আসলো, সেই জায়গাও কতটা কার্যকরী, এই ধারণাটাও স্পষ্ট হওয়া দরকার। দেখুন, অস্থি দিকে যখন বললেন পেন যেখানে রয়েছে, পেন ম্যানেজমেন্টে আমাদের এখানে যে সুন্দর চিকিৎসা আছে, যেগুলি রুমাটয়েড আর্থ্রাইটিস বলুন, যার ব্যথা মানে যে পেশেন্টে হয় ওই বুঝতে পারে, তার ছাড়া কেউ বুঝতে পারবে না। যেখানে পেন কিলার ফেলিয়ার হয়ে যায়, একটা পেন কিলার খাওয়ার পর দেখবেন 2 ঘন্টা পরে আবার সেই ব্যথাটা হচ্ছে, কিন্তু আমাদের এখানে রোগের চিকিৎসা করা হয়, ঠিক আছে, সিমটমসে চিকিৎসা করা হয় না। বারবার আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি কি রোগের যখন আপনি চিকিৎসাটা করবেন, কি রুমাটয়েড আর্থ্রাইটিস আপনার গোড়া থেকে এটা ভালো হয়ে যাবে। যখন গোড়া থেকে ভালো হয়ে যাবে তখন আপনার ব্যথাটা আসবে না। তো সবসময় আপনি আয়ুর্বেদের দিকে আসুন, আর আয়ুর্বেদ চিকিৎসা করলে আপনার কোনো রোগই থাকবে না শরীরের মধ্যে। আর মডার্ন মেডিসিনের চিকিৎসা করতে গেলে আপনি সিমটমসে চিকিৎসা করছেন, তার একটা ব্যাড ইফেক্ট হয়ে আপনি একটা রোগ আর তৈরি করে দিচ্ছেন শরীরের মধ্যে। ঠিক এই জায়গা থেকে কানেক্ট করব পরবর্তী আলোচনা, কিন্তু তার আগে টেলিফোনে যিনি আছেন আপনার সঙ্গে কথা বলতে চাইবো। নমস্কার, নেবেন, কে আছেন? হ্যাঁ স্যার নমস্কার, মামনি হালদার বলছি বেথা থেকে। বলুন, কি সমস্যা নিয়ে ফোন করছেন আপনি? সমস্যা বলতে আমার গায়ে মানে মোটামুটি মানে মাংস দর্শকের মতো হয়ে লাল হচ্ছে কি মুখে ফুসকা দিচ্ছে। কোথা থেকে বলছেন আপনি? নদিয়া থেকে, তাই তো? নদীটা থেকে বলছি। আপনার বয়স কত? 32 বছর। 32 বছর। এই সমস্যা যেটা হচ্ছে ওটা কি ইচিং করে, চুলকায় জায়গাটা? হ্যাঁ চুলকায়। আর গরমে হলে কি এই সমস্যাটা আরো বেশি হয়? মানে 5 দিন থেকে বিচারটা ছিল, আজকে বেশি যাচ্ছি। ঠিক আছে, একদম সেরে যাবে, কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে ট্রিটমেন্ট নিতে হবে। আর ফোনে অ্যাডভাইস নিয়ে আমি এই রোগটা ভালো করতে পারবো না, তো ওর জন্যে আসতে হবে চেম্বারে। নদিয়াতে চেম্বার আজকেই ছিল, মিস হয়ে করে দিয়েছো, কোনো ব্যাপার নেই। নেক্সট যে ডেট আছে সেটা উনি বলে দিচ্ছেন, সেই ডেটে একবার যোগাযোগ করে নাও, ঠিক আছে? ঠিক আছে। ওকে। মিস হয়ে গেছে, আজকেই ছিল, কিন্তু আগামীতে আবারও রয়েছে খুব তাড়াতাড়ি 24 তারিখে, এই এপ্রিলের 24 তারিখেই কৃষ্ণনগরে রয়েছে। তো মানে চিন্তার কোনো কারণ নেই, আপনি একটু আগে থেকে নামটা লিখিয়ে রাখুন। যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে বলা ভালো আয়ুর্বেদের হাত ধরবেন, তাহলে একটু আগে থেকে নামটা লিখিয়ে রাখা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া জরুরি, এবং সেই সময় মতো যেভাবে আপনাকে গাইড করা হবে সেই সময় মতো সেই ঠিকানায় পৌঁছে যাওয়াটা। তারপরের তো দায়িত্ব
ডেফিনেটলি চিকিৎসকের, সেখানে তো চিকিৎসকের শেষ কথা বলবেন। তবে এখনো পর্যন্ত যারা যোগাযোগ করেছেন তারা উপকৃত হয়েছেন। এই জায়গায় কারোর কি কনফিউশন আছে যে আয়ুর্বেদে গেলে আয়ুর্বেদের কি কোনো বিফলতা নেই, আয়ুর্বেদের সম্পর্কে বলা হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই একটু হলেও বিপরীত কথা বলা হয়, সেই আলোচনা নিয়েই ফিরবো। খুব ইন্টারেস্টিং জায়গা, কারণ প্রকাশ্যে মানুষকে মিসগাইডেড করে না। ডক্টর শর্মাজি বারে বারে এই জায়গাটা ক্লারিফাই করেন। সো আমরা সেই জায়গায় অবশ্যই আসবো, কিন্তু তার আগে আরও একজন কে আছেন। নমস্কার। নমস্কার। হুম। আমি 5টা কিলোয়ের সম্পর্কে একটু জিজ্ঞেস করছিলাম। ওরা স্কিন স্পেশালিস্ট বলছেন ওনাকে ওই বাচ্চাকে মানে ইঞ্জেকশন ছাড়া ওটা করা যাবে না। কয়েকটা করানো হয়েছে, কিন্তু সারা শরীরে যেখানে মানে বক্সটা মানে যে ইঞ্জুরি জায়গাগুলো ছিল সেখান থেকে মতো মানে জাস্ট ওই তোমার টাইপের তৈরি হচ্ছে, বুঝতে পেরেছেন? কি হচ্ছে বুঝলেন আপনি? স্পষ্ট হলো না। আচ্ছা, একটু 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 আমি যে কথাটা বলছি একটু প্লিজ শুনুন। আপনি কোথা থেকে ফোন করছেন? বারুইপুর থেকে। সমস্যাটা কার? বেশ, সমস্যাটা কি এবারে একটু ধীরে ধীরে ডাক্তারবাবুকে বলুন, ডাক্তারবাবুর কাছে স্পষ্ট হয়নি। হুম, আচ্ছা, ওনার বয়স কত বাচ্চার? আচ্ছা, তা এখন সমস্যাটা কি হচ্ছে? আচ্ছা, হুম, আমি ওই ওখানে আবার ইএনটি দিয়ে আবার ওখানে অপারেশন করতে হয়েছিল, যেহেতু মানে পরে আবার না হলে কি কাজ করতে তা অপারেশন হওয়ার পরে ওই জিনিসটা ঠিক হয়নি তো? হ্যাঁ, তারপর একটা জায়গাতে ওই ডাক্তার বলছে ওগুলো ইঞ্জেকশন ছাড়া হবে না। এবার কয়েকবার কানেতে হয়েছিল, কিন্তু শরীরে বডিতেও অনেক জায়গায় ওই রয়েছে। এনাও বাবু, এটা বয়স ওনার খুবই কম, ঠিক আছে? এই বয়সে আর রিস্ক নিও না। একবার অলরেডি অপারেশন করে ফেলেছো, সেটা করার পরও ভালো হয়নি। আমি তো একটাই অ্যাডভাইস দেবো এখান থেকে, যদি আমার থেকে অ্যাডভাইস নিতে চাও, বাই হার্ট আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, বাচ্চার জীবনকে বাঁচাতে যদি চাও, হেল্পলাইন নাম্বারে ফোন করে একদম জরুরি রয়েছে, দেখা করতেই হবে। কেন কি এখানে আমি ওভার ফোনে এই যে ক্রিটিক্যাল ডিজিজগুলো আমি ওভার ফোনে সারাতেও পারবো না, আর কিছু বলতেও পারবো না, ঠিক আছে? তো যদি না, আমি আপনাকে একটু সাহায্য করে দিচ্ছি। টিভিতে দেখুন মোবাইল নাম্বার রয়েছে দুটো। হ্যাঁ, ওখানেও ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। দুটো মোবাইল নাম্বার রয়েছে, ওই মোবাইল নাম্বারে যে কোনো একটাই। ওকে, আমি 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 আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি। আপনি একটু চাইলে টিভি থেকে লিখে নিন এই নাম্বারগুলো: 9830235527। আই রিপিট, 9830235527। আর আরও একটা নাম্বার রয়েছে, প্রথমেই দেখুন 9831020886। এটা দুটোই আমাদের হেল্পলাইন নাম্বার, অর্থাৎ প্রতিষ্ঠানের হেল্পলাইন নাম্বার। এই মুহূর্তেও সেই হেল্পলাইন নাম্বার অ্যাটেন্ড করার জন্য ব্যাক অফিস স্টাফ ডেফিনেটলি রয়েছেন প্রতিষ্ঠানের। আপনি চাইলে এখনও ফোন করতে পারেন, এখনই ফোন করতে পারেন, যদি আপনি সেই ভরসার জায়গাটা এবং ইমিডিয়েট ট্রিটমেন্টের জায়গাটা তৈরিটা করতে চান। কলকাতা সারাউন্ডিং জায়গায় আপনি কানেক্ট করতে আপনার সুবিধা হবে, সাউথ কলকাতাতেও রয়েছে, যেখানে আপনার সুবিধা আপনি চলে আসতে পারেন। ওকে, কে আছেন এই মুহূর্তে আমাদের টেলিফোনে, স্টুডিও টেলিফোনে চলে এসেছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বারাসাত থেকে। বলুন, আপনারও টিভির আওয়াজটা বোধহয় চালু আছে, টিভির আওয়াজটা কমিয়ে দিয়ে কথা বলুন। কি সমস্যা বলুন। শুনছেন, ডাক্তারবাবু শুনছেন। বয়স কত আপনার? 40। আপনি যখন বললেন কি হ্যালো, তো আপনি যখন প্রথম যে হ্যালো বললেন না, তখনই বুঝে গেলাম কি আপনি একদম সুস্থ হয়ে গেছেন। আপনার অ্যাক্টিভিটি মানে একটা এনার্জি জিনিসটা আপনার শরীরের মধ্যে নেই, ঠিক বললাম তো? বলছি আপনি যখন হ্যালো ওয়ার্ডটা যেটা বললেন, মানে আপনার যে তখন থেকে আমি বুঝে গেলাম আপনার যে অ্যাক্টিভিটি,
মানে একটা যে ভিতর থেকে যে চঞ্চল ভাবটা বা এনার্জি ভাবটা, সেই জিনিসটা আপনি হারিয়ে ফেলেছেন, ঠিক তো? দেখুন, এটা সুগার পেশেন্টে এটা একটা লক্ষণ রয়েছে, সিমটমস রয়েছে। তো সুগার, আপনার ফাস্টিং কত আর পিপি কত? আমার মানে 140 খালি পেটে? না ভরা পেটে। আর খালি পেটে কত? খালি পেটেরটা করা হয়নি, ভরা পেটের বেশি কালকে। তো ভরা পেটে যখন 140 করা হয়েছে, তো এটা তো নর্মাল রিপোর্ট। তো সুগার তো আপনার নেই। আপনি কি কোনো মেডিসিন খাচ্ছেন? হ্যাঁ, মেডিসিন খাচ্ছি। আচ্ছা, সুগার কমাতে গেলে মানে কি করলে কমবে? সেটা আমি অবশ্যই হেল্প করব, অবশ্যই বলবো। তো ওর জন্যই জানা হচ্ছে কি, আগে আমাকে ডিটেলসগুলো তো জানতে হবে কি আপনি কোনো রকম অ্যালোপ্যাথিক বা মডার্ন মেডিসিন কোনো চিকিৎসা করছেন কি? হ্যাঁ, আমি ট্যাবলেট খাচ্ছি। সুগারের ট্যাবলেটটা খাচ্ছেন, এই তো? হ্যাঁ সেটা খেয়ে আপনার খাওয়ার পর 140 রয়ে যায়, তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এইবার দেখো, এবার আমি বলি কি করলে এটা ঠিক হবে। সুগার এখন নর্মাল রয়েছে, যেহেতু মেডিসিনটা খাচ্ছ সেই জন্যে, কিন্তু এটা তো ছেড়ে দিলে আবার বেড়ে যাবে। তো এটাই হচ্ছে মডার্ন মেডিসিনের চিকিৎসা। যদি সুগারকে পুরোপুরি ভালো করতে চাও, তাহলে আয়ুর্বেদে আসতে হবে। কেন কি, এখান থেকে আমি এইটুকু অ্যাডভাইস দিতে পারবো কি মডার্ন মেডিসিনে সাহায্যটা ছেড়ে দাও, আদারওয়াইজ এখান থেকে একটা ব্যাড ইফেক্ট আসবে। আজকে সুগারের জন্য খাচ্ছ, কালকে প্রেশারের জন্য খেতে হবে, কালকে প্রেশারের জন্য খাচ্ছ, পরশুদিন থাইরয়েডের জন্য খেতে হবে। এই রকম করে পুরো চক্রতে ফেসে নেবে, আর ওখান থেকে তুমি বার হতে পারবে না। এখান থেকে আরও নানা রকম শরীরের মধ্যে সমস্যা আর সাইড ইফেক্টের জন্য আরও ওষুধগুলো খেতে হবে। তো যদি ভালো করতে চাও, তাহলে বলো কি আমি সুগারকে কি করে পুরোপুরি ভালো করব, গোড়া থেকে আমি নর্মাল করে নিয়ে আসবো না, সুগারকে ভালো করব কি করে? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলছি আমার চর্বি আছে আর প্রচন্ড মানে হাতটা লাফায়, মানে আমার কাছে যদি কেউ কাটছে না তো তাও আমার ভয় লাগে, আমি কোনো গাড়ি ঘোড়া চড়তে পারি না, এত ভয় আমার। এটা নার্ভের সমস্যা আসছে, সুগার থেকে বললাম না একটা অন্য রোগ টান হয়ে যাবে, এখানে আবার নার্ভের সমস্যা আসতে চালু হয়ে যাবে। এইগুলো নার্ভের জন্য এই সমস্যাটা আসছে। যদি সুগারকে ভালো করতে চাও, বারাসাতে বাড়ি রয়েছে, ঠিক আছে, মধ্যমগ্রামে আমার চেম্বার আছে, মধ্যমগ্রামে এসো, আমি বলে দেবো কি করলে সুগারকে পুরো গোড়া থেকে ভালো করতে পারবে, ঠিক আছে? ডাক্তারবাবু বলে কি হলুদ, কাঁচা হলুদ সুগার থাকবে না, এটা কি শিওর? কাঁচা হলুদ, কড়ি পাতা, তুলসী পাতা, ওগুলো অবশ্যই রয়েছে, এগুলো অবশ্যই সাহায্য করে সুগারের জন্যে। কিন্তু যখন ভালো করতে চাও, মানে গোড়া থেকে যদি ভালো করতে চাও, তার জন্য কিছু মেডিসিনও লাগে। এখান থেকে শুধু টোটকা করলে হয়তো কন্ট্রোল করতে পারো, কিন্তু ভালো তো হবে না। ভালো হওয়ার জন্য ট্রিটমেন্ট করতে হয়, সেই জন্য ডাকা হচ্ছে, ঠিক আছে? হলুদ খেলে কি ঠিক হয় ডাক্তারবাবু? হলুদ খেলে ওটা হচ্ছে আমাদের আয়ুর্বেদের মধ্যে কি বলবো, অ্যান্টিবায়োটিক। মডার্ন মেডিসিন যেখানে অ্যান্টিবায়োটিক দরকার পড়ে, আমাদের আয়ুর্বেদের মধ্যে অ্যান্টিবায়োটিক দরকার পড়ে না। কেন কি, হলুদই হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো আমাদের হলুদটা খেতেই পারো, কোনো রকম সমস্যা নেই। তার সঙ্গে কড়ি পাতা, তুলসী পাতাও খেতে পারো, ঠিক আছে? তবে আই থিঙ্ক এখানে একেবারেই কমন সেন্সে বা সাধারণের দৃষ্টিতে একটা কথা এখানে উপস্থাপন করা যেতেই পারে। সেটা আপনিও বা আপনার চেনা পরিচিত কেউ, তারাও হয়তো এই ধরনের মতামতটাই দিতে পারবেন যে আপনার সমস্যাটা ঠিক কোন স্টেজে আছে, রোগটা কোন পর্যায়ে আছে, সেটা কিন্তু নির্ণয় করা দরকার। তার জন্য প্রিভিয়াস রিপোর্টগুলো, কি ধরনের মেডিসিন আপনি খাচ্ছেন, সেই সমস্ত কিছু, কত দিন ধরে সমস্যাটা রয়েছে, ঠিক কোন পর্যায়ে রয়েছে, এগুলো একজন বিশেষজ্ঞ, একজন চিকিৎসক নির্ণয় করতে পারবেন, তার ভিত্তিতে ট্রিটমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আয়ুর্বেদে আমাদের এই ধরনের প্রাকৃতিক জিনিসগুলো অনেক কাজে দেয়, এবং সেগুলোই মূল ভিত্তিভূমির উপরে দাঁড়িয়ে মেডিসিনগুলো একটা মানে তৈরির জায়গায়। কিন্তু তার মানে এই নয় যে আপনি ঘরে বসে যে কোনো রোগের জায়গায় শুধু ওইটুকু খেয়ে ফেললেই একেবারেই সুস্থ হয়ে যাবেন, এটা আশা না করাটাই বোধহয় ভালো। হ্যাঁ, ডেফিনেটলি সুফল আছে। আপনি এক্সাম্পল রূপে কাঁচা হলুদের কথা বলছেন, অবশ্যই সুফল রয়েছে, তা তো ক্ষতিকারক কি নেই, মানে সেই বলতে গেলে একেবারে উপকারী জায়গা। কিন্তু আপনার রোগটার ক্ষেত্রে কি সমূলে বিনাশ করতে পারবে? আপনি যে রোগে ভুগছেন, সেটার রোগের কারণ, যে কারণে রোগটা সৃষ্টি হয়েছে, সেটার উপরে কি পূর্ণ মাত্রায় যে কোনো রেমেডি, টোটকা
ভাবার বিষয় আছে। জ্ঞান দিচ্ছি এটা একদমই ভাববেন না, কারণ আমরাও আপনাদের মতো, আমিও ডাক্তারবাবুর কাছ থেকে এখান থেকে শিখছি, জানছি। মানে সেই ধারণার জায়গায় একদম শুভাকাঙ্ক্ষী রূপে আপনাদের বলতে পারি যে নিজেদের ডাক্তারি, নিজেদের ট্রিটমেন্ট নিজেরা না করা ভালো, এটা একদম বাস্তব কথা। কিন্তু এইরকম পেশেন্টই অনেকেই আপনি এখনো পান, এতবার আমাদের অনুষ্ঠানে বলার পরেও। এটাই অ্যাওয়ারনেসের কমই রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে, যে এতগুলো যে রোগ রয়েছে তার কারণটা হচ্ছে কি অ্যাওয়ারনেস। অর্ধেক মানুষ জানে না, আর জেনেও হয়তো ট্রিটমেন্ট করতে পারে না, সঠিক জায়গা যেতে পারে না। সেই কারণের জন্য আজকে ভারত আমরা আজকে এত পিছনে রয়েছি। ফোন একটু আমাদের যন্ত্রসঙ্গীত যন্ত্র শুনিয়ে দিল, সেটা এক্সপেক্টেড নয়, অন্য সময় শুনলে ভালো হবে। এই সময় আমরা ফোন এক্সপেক্ট করছি, আশা করি যন্ত্রের যন্ত্রণা কমে যাবে। কিন্তু যে জায়গাটায় আমি ছিলাম সেটা একটু ছুঁয়ে যেতে চাইবো, এই যে আয়ুর্বেদের কখন কার্যকরী হয় না, যে জায়গাটা আমি ছুঁতে চাইছিলাম। আপনি খুব দ্বিধাহীনভাবে বলেন আয়ুর্বেদের কখন পার্শ্ব প্রতিক্রিয়া আসে। একদম বিপরীত কথা, আমরা শুনি যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু কখন আসতে পারে সেই জায়গাটা আপনার কাছে আরও একবার আজকে, কারণ নতুন বন্ধু অনেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সাথে থাকুন, ডেফিনেটলি অনেক অ্যাওয়ারনেসের জায়গা তৈরি হবে। আচ্ছা, না যন্ত্র আজকে একটু আমাদের যন্ত্রণা দেবে বলেই একেবারে ডিসাইডেড অলরেডি, একটু প্লিজ। যাই হোক, আপনার উত্তরটা একটু নিন। এটা হচ্ছে কি, অবভিয়াসলি আয়ুর্বেদের সাইড ইফেক্ট নেই, কিন্তু যার ইফেক্ট আছে তার সাইড ইফেক্ট অবশ্যই হয়। তো তার জন্যই দরকার হয় কি চিকিৎসকরা কীভাবে চিকিৎসা করা হয়। একটা রোগের জন্যে 1000টা ওষুধ হয় কেন? একটা রোগের জন্য তো একটা ওষুধ হয়ে গেলে তো হয়, 4টে ওষুধ লাগে কেন? কেন কি শরীরে কী ধরনের আমাদের শরীর রয়েছে, শরীর যে কফ দিয়ে তৈরি করা আছে, না পিত্ত দিয়ে আছে, না বায়ু দিয়ে আছে, 3 প্রকারে আমাদের শরীর হয়, কফ পিত্ত বায়ু। এইটা নিয়েই আয়ুর্বেদে চিকিৎসা করা হয়। তো কফ দিয়ে যদি শরীর করা আছে তার জন্য মেডিসিন আলাদা, পিত্ত দিয়ে যদি শরীর করা আছে তার জন্য মেডিসিন আলাদা, বায়ু দিয়ে যদি শরীর করা আছে তার জন্য মেডিসিন আলাদা। এই যে 3 প্রকারে যেটা বললাম, এখানে যদি পিত্ত দিয়ে তৈরি করা আছে, যদি কফে মেডিসিন দিয়ে দিই তার তো ব্যাড ইফেক্ট হবেই। কেন কি পিত্ত দিয়ে তৈরি করা আছে, ওকে যে কফ দিয়ে ওষুধটা দিয়ে দিলাম, শরীরের মধ্যে অ্যালার্জিটা বেড়ে যাবে। বায়ু দিয়ে শরীর করা আছে, পিত্তের যদি আমি মেডিসিনটা দিয়ে দিই, ওনার কী হবে, গ্যাস ফর্মটা আরও বেশি হবে, ওনার সাইড ইফেক্ট হবে। কফ দিয়ে যে তৈরি করা আছে, যদি পিত্তের যদি মেডিসিনটা ওনাকে খাইয়ে দিই, কী হবে, শরীরের মধ্যে কফ জিনিসটা আরও বেশি তৈরি হতে চালু হয়ে যাবে। তো এটাই হচ্ছে কি, যার ইফেক্ট আছে তার অবশ্যই সাইড ইফেক্ট হয়। তার জন্যই দরকার হয় কি নিজে থেকে চাকরি না করে, নিজে থেকে চিকিৎসা না করে, অ্যাডভাইস নিয়ে যদি ট্রিটমেন্ট করা হয়, সত্যিই কোনো রকম সাইড ইফেক্ট হয় না, সুরক্ষিতভাবে অন্তত সেই ট্রিটমেন্টটা নেওয়া যাবে। কে আছেন টেলিফোনে? আশা করি আপনার সঙ্গে একেবারে ভালোভাবে কথা বলা সম্ভব হবে। নমস্কার, নেবেন? হ্যালো, থ্যাংক গড। হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, সমস্যা কার, আপনার না অন্য কারো? বলুন, ডাক্তারবাবু শুনছেন, কি সমস্যা? কি হচ্ছে দাঁতে? মাড়িতে কি হয়েছে? যন্ত্রণা হচ্ছে? আচ্ছা, তাহলে তো একটা কাজ করো, লবঙ্গ তেল পাওয়া যায়, ঠিক আছে, যে কোনো আয়ুর্বেদিক স্টোর থেকে লবঙ্গ তেল পাওয়া যায়। লবঙ্গ তেল নিয়ে তারপরে যদি না হয় হেল্পলাইন নাম্বারে ফোন করবে, ওরা নিশ্চয়ই তোমার সাহায্য করবে। সাথে থাকুন, একটু তো ডাক্তারের কাছে আসতে হবে। মানে এখানে যেমন আপনি ফোন করলেন, খুব ভালো কথা, সমস্যা আপনি রয়েছেন এবং জেনুইন সমস্যায় ভুগছেন, কষ্ট পাচ্ছেন, তার জন্য প্রপার ট্রিটমেন্টটা নিতে হবে। কেন সমস্যাটা হচ্ছে, কেন আপনার দাঁতের এই জায়গাটা তৈরি হয়েছে, মানে মুখের মধ্যে কি এমন উল্টোপাল্টা কিছু হয়ে গেছে, অস্বাভাবিক কিছু হয়ে গেছে, সেটার কারণটা কি? আয়ুর্বেদ কিন্তু সেই জায়গাটায় ট্রিটমেন্ট করে। এই নয় যে আপনার একটু ব্যথা হচ্ছে, কিছু ওষুধ দিয়ে দিল, আপনার ব্যথাটা কমে গেল আর সমস্যার জায়গায় থেকে গেল। শুধু মানে দাঁতে ব্যথা দিয়ে এক্সাম্পল দিয়ে বলি, যে কোনো সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদের ট্রিটমেন্টটা কিন্তু ঠিক সেই জায়গায়, বিশেষত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রাথমিক লক্ষ্য কিন্তু সেই জায়গাটায় হয়, একেবারেই গোড়ায় থেকে নির্মূল করা, রোগটার ট্রিটমেন্ট করা। এক একজনে দেখবেন কি মুখ থেকে যে দুর্গন্ধ হয়, ঠিক আছে, যেমন দাঁতে যিনি যখন বললেন, তো তার আমি যদি ডিটেলসটা বলি, এইবার ওভার ফোনে যখন অ্যাডভাইস আমার থেকে নেবে, তাহলে তো আমি তো একটা জিনিসটা বলে দিলাম, ভাই ওটা করে নাও, তাতে অবশ্যই রিলিফটা পেয়ে যাবে। এই যে দাঁতে ব্যথা, যেটা মাড়িতে যে ব্যথা হচ্ছে, বা মুখ থেকে দুর্গন্ধ আসে, বা দন্ত দিয়ে কোনো রকম যদি সমস্যা হয়, তার 50% দায়ী হচ্ছে আমাদের পেট।
পেট যদি ঠিক না থাকে, ডাইজেস্টিভ সিস্টেমটা যদি ঠিক না থাকে, পায়খানাটা যদি পরিষ্কার না হয়, তাহলে দেখবেন আপনার এই জিনিসটা হয়। কোথায় দাঁত থেকে পেট কত ডিস্টেন্স দায়ী। তো এই জন্যেই চিকিৎসা করা হয়, কি আপনার সমস্যাটা হচ্ছে কেন। হয়তো আপনি অ্যাডভাইস আমার থেকে নিলেন, এটা আমার কাজ, এটা আমার ধর্ম, কি আমি একটা রোগীকে যদি সুস্থ করতে পারে সেই জন্যই আমার এটা পড়াশোনা, ঠিক আছে। তো আমি অবশ্যই হেল্প করব, কিন্তু কতটা আপনি কাজ মানে কী জন্যেই আমার সমস্যাটা হচ্ছে সেটা আগে প্রথম আপনাকে জেনে যদি চিকিৎসা করা হয়, তাহলে কী হবে, এই জিনিসটা আবার ফিরে আসবে না। আর আয়ুর্বেদ ওটাই কাজ করে কি আপনার যে রোগটা রয়েছে আমি গোড়া থেকে ভালো করে আপনার শরীর থেকে বার করে দেবো। যেমনি মডার্ন মেডিসিনরা কি করে, কি আপনার অপারেট করে এই আঙ্গুলটা পুরোপুরি বার করে দেয়, ঠিক আছে, এই আঙ্গুলে আর থাকবেই না, তো রোগ হবেই না এই আঙ্গুলে, ঠিক ওই ধরনের। সেটা তো তাহলে একদম আলটিমেট জায়গাটা, তাহলে ট্রিটমেন্টটা কি দাঁড়ালো, এইটাই বোঝার ব্যাপার। তফাৎটা এই জায়গাতেই বোধ হয়। কাউকে আক্রমণ করা না, কোনো প্যাথি, সব প্যাথিকেই তার। কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে। আচ্ছা, আপনি কোনো সমস্যা নিয়ে ফোন করছেন? হ্যাঁ, সমস্যা নেই। বলুন। কোমরে বেদনা হ্যাঁ, এইসব নিয়ে। আচ্ছা ডাক্তারবাবু কি বলছেন একটু শুনুন। শুধু কোমরে ব্যথা কি কারণে হচ্ছে প্রাথমিক একটু খোঁজ খবর ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন, শুনুন আগে। এই কাছে কোষ্ঠকাঠিন্য আছে, অনেক গোলমাল। তো এই সমস্যায় যদি থাকলে তাহলে তো ব্যথা যন্ত্রণাটা হবেই। আপনি তোমার হলে উনি বলছেন দুর্গাপুর যেতে পারবো না, আমার বয়স প্রায় 80। এই বয়স 76। বর্তমান হলে আমাদের লোক যাবে নিয়ে ওষুধটা নিয়ে আসবে। তাহলে 25 তারিখে বর্ধমান আছে, ঠিক আছে। 25 এপ্রিল। বর্তমান আছেন? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, কোথা বলছেন? একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন না, ডিটেলসে পেয়ে যাবেন। একটু নামটাও তো লেখাতে হবে ওখানে, ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আমি আসছি, নাম লিখে দেন না। এখানে। এখানে সেটা সম্ভব নয়। এনবিপির প্রতিষ্ঠানের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, এটা তো আমাদের টিভি শো হচ্ছে। এনবিপি প্রতিষ্ঠান যেটা আমি বলে দিচ্ছি, আপনি একটু নাম্বারটা চাইলে লিখে রাখতে পারেন, 98302। দেখছেন, ওটা আমার লেখা আছে। ওই নাম্বারে ফোন করে নাম লেখাতে হবে। বর্তমানে বলুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো একটা নাম্বার রয়েছে, আমি এই ফাঁকে আপনাকে বলার সাথে সাথে সকলের জন্য একটা বলেই দিই, 9830235527, আর আরো একটা নাম্বার 9831020886। এই দুটো নাম্বারে যে কোনো একটাই ফোন করতে পারেন। এই দুটোই হচ্ছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সাথে যোগাযোগ স্থাপনের হেল্পলাইন নাম্বার বলুন, বুকিং নাম্বার বলুন, নাম লেখানোর নাম্বার বলুন, যাই বলুন, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদের রিসার্চ সেন্টারের। আর এই যে আমাদের স্টুডিও টেলিফোনে করছেন, এখানে তো শুধুমাত্র টিভি অনুষ্ঠানে ডাক্তারবাবুর সঙ্গে প্রাথমিক এই শোয়ে কথা বলার জন্য, এইটুকু বুঝবেন। ওকে, ডাক্তারবাবুর সাথে সরাসরি এসে চেম্বারে বর্ধমানে দেখাতে হলে সেটার জন্য একটু ওই দুটো নাম্বারে কথা বলতে হবে। এনিওয়ে, আমি একটু আরও একবার না হয় সকলের জন্য বলে দিই, 18 তারিখের কথা বলবো, দুর্গাপুর। যার যেখানে নিকটবর্তী হতে পারে সেটা চলে আসতে পারেন। 18 তারিখ দুর্গাপুর, 18 তারিখই মেচেদাতে, পূর্ব মেদিনীপুরের মেচেদাতে, 19 তারিখ বাঁকুড়াতে, 19 এপ্রিল মাসের কথাই প্রথমে বলছি। আর তার সাথে 24 তারিখ কৃষ্ণনগর, আর 25 তারিখ বহরমপুরেও আছে, 25 তারিখ বর্ধমানেও আছে। আর অগ্রিম একটু মে মাসের কথা বলে দেবো। মে মাসে হেঁড়িয়াতে, পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে 6 তারিখে থাকছে, 9 তারিখে আসানসোলে থাকছে, আর কোচবিহার 14 তারিখ, শিলিগুড়ি 15 তারিখ মে মাসের, আর 16 তারিখ মালদাতে। এই উত্তরবঙ্গের বন্ধুদের জন্য পরিষেবা পৌঁছে যাচ্ছে। বাকিটা যারা আগ্রহী, যারা এতদিন অনুরোধ করছিলেন, আশা রাখি হেল্পলাইন নাম্বার তারা লিখে নিয়েছেন এবং চাইলে এখনই ফোন করে নিয়ে নামটা কনফার্ম করে নিচ্ছেন, মানে নাম লিখিয়ে নিচ্ছেন। সেটা আপনার দায়িত্ব। তারপরে ট্রিটমেন্টের দায়িত্ব তো প্রতিষ্ঠানের, সেইটুকু ভরসা তো আপনাদের আশা রাখি তৈরি হয়েছে। সেটা সামনাসামনি আসলেই সেই ভরসাটা আরো বোধহয় মজবুত হতে পারে। কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি লিঙ্কটা ডেলিভারি লিঙ্কটা থেকে ওকে, মিস্টার ব্যানার্জি, কি সমস্যা? হ্যালো। বলুন প্লিজ, কি সমস্যা? সমস্যা আমার সমস্যা হচ্ছে আমার পায়ে আমার যেখানে আর্থকনট্যাক্ট হয়, মানে এটা দীর্ঘদিনের সমস্যা, বিগত 20 বছর এখানে হয়ে যাচ্ছে, যেহেতু পায়ের চামড়াটা খুব পাতলা এবং সেটা মানে কি বলবো, মানে এত জ্বালা যন্ত্রণা, এত সেন্সিটিভ যে সেখানে হাত ঠেকানো যায় না এবং এটা যন্ত্রণাটা রাতে বা ঘুমের মধ্যে মাথায় ওঠে। আমি অনেক মানে অ্যালোপ্যাথিক ডাক্তার গেছি, মেডিকেল থেকে ওষুধ দিতাম বা এখানে যে সমস্ত ডাক্তার দেখেছি, অপারেশন করে 6 মাস পর
কি আপনাদের এই আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কোনোভাবে কমানো যায়? শারীরিক এটা না না বা কোনো ওষুধ আছে কি না এর থেকে আমি সেটাই দেখুন, যেখানে আপনার মডার্ন মেডিসিনে বলে দিল কি আপনার অপারেশন করার পর এই জিনিসটা 6 মাস পরে আবার চলে আসবে, তো আমাদের এখানে কিন্তু চিকিৎসা হওয়ার পর এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই জিনিসটা আর ফিরে আসবে না। ঠিক আছে? সেটা কি অপারেশন না না, আমাদের কোনো রকম অপারেশন হয় না, আমাদের শুধু মেডিসিন দ্বারাই তার ট্রিটমেন্ট হয়। এবার আপনি আজ অবধি যে চিকিৎসাটা করেছেন তার সমস্ত কাগজপত্র রিপোর্টগুলো নিয়ে যদি আমার সঙ্গে দেখা করেন, আমি একটা নির্দিষ্ট টাইম বলে দেবো, সেই টাইম থেকে 1 ঘন্টা বেশি নেব না, সেই টাইমের মধ্যেই আপনার এই রোগটা পুরোপুরি সেরে যাবে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আর একটা কথা একটু জিজ্ঞাসা করছি, ওষুধ থেকে আবার ওষুধ না লাগিয়ে ভাবে অবভিয়াসলি ইন্টারনাল এক্সটার্নাল করার জন্য কিছু লাগাবার ওষুধ আর কিছু খাবার ওষুধ দুটোই দিতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তাহলে কি মানে আপনার সাথে কোথায় যোগাযোগ করবো? আমি সেটা আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। নাম্বারে ফোন করে নেবো। হ্যাঁ, আপনার নিয়ারেস্ট যেটা হতে পারে সেখানে আপনি সেই সেন্টারে চলে আসতে পারেন। আমি বেলবাড়িয়া থেকে বলছি। তাহলে আপনার যেখানে নিয়ারেস্ট হতে পারে, এদিকে মধ্যমগ্রাম হতে পারে, হাতিবাগান হতে পারে, আপাতত কাছাকাছি হ্যাঁ, মতো আমাদের অসুবিধা নেই। এই কাছাকাছি চলে আসতে পারেন। ওকে, তার আগে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু নামটা লিস্টেড করে রাখুন এবং ইনফরমেশন যা কিছু কোথায় কোন সময় ফার্দার সমস্ত কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওকে, 9830235527 এবং 9831020886 এই দুটো নাম্বার হেল্পলাইন নাম্বার আপাতত। ওকে, আমরা আবারও একটু আলোচনায় কানেক্ট করি এবং অনেকেই চর্ম সংক্রান্ত সমস্যা নিয়ে ফোন করছেন। এমন স্কিনের প্রবলেম একেবারেই তিতিবিরক্ত হয়ে যাওয়ার মতো, এবং সেটা এমন হয়ে যায় বছরের পর বছর ধরে সেই রোগটাকে ক্যারি করে যাচ্ছে, ঠিক যেমন এই ভদ্রলোক মিস্টার ব্যানার্জি যেমন ওনার ক্ষেত্রে। আসলে সমস্যাটা কোথায়, মানে ট্রিটমেন্টটা কেন হচ্ছে না? প্রত্যেক রোগীরই তো ট্রিটমেন্ট থাকা উচিত। হ্যাঁ, দুরারোগ্য একেবারে রোগের ক্ষেত্রে, কিন্তু ওনার এই সমস্যাটা তো দুরারোগ্য আই থিঙ্ক নয়। তাহলে সমস্যাটা কেন পাওয়া যাচ্ছে, সমাধান কেন পাওয়া যাচ্ছে না? এটা খুব বড় কৌতূহল সাধারণ মানুষের মধ্যে। একটু উত্তর আপনার কাছে পেতে চাইবো, কিন্তু তার আগে কথা বলতে চাইছেন আই থিঙ্ক। নমস্কার, নেবেন, কে আছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি ডাক্তার সুনকারা বলবো। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে ফোন করছেন? বর্ধমান। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন, ডাক্তারবাবু শুনছেন, আপনার কথা মন দিয়ে শুনছেন, আপনি বলুন। হ্যাঁ, আমার বাম ঘাড় ভারী হয়ে গেছে, 3 দিন করতে ঘুমের জন্য 3 দিন হয়। একটু ব্যাপারে যদি একটু নর্মাল মেডিসিন বলে দেন তো খুব ভালো হয়। নর্মাল মেডিসিন আর খারাপ মেডিসিন কিছু হয় না, মেডিসিন তো মেডিসিনই হয়। তো একটা কাজ করো, দেখো এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমের জন্যে আমি এইটুকু যে শুনলাম, এইটুকু শুনে যদি এখান থেকে একটা মেডিসিন যদি আমি বলেও দিই, ওটা যদি কাজ না হয় তাহলে কি বলবো কি ডক্টর শর্মা আমাকে একটা মেডিসিন বললেন সেটা কাজ হয়নি। আমি এই জিনিসটা কোনোদিনই চাই না। কি আমার এখানে যে পেশেন্টগুলো যে ট্রিটমেন্ট দিই, চেষ্টা করি 99.9 আমার পেশেন্ট স্যাটিসফাইড থাকে। তার কারণটা হচ্ছে কি আমরা আগে রোগটা জানবো, এই সমস্যাটা হলো কেন, সেই কারণটা জেনে আমরা ট্রিটমেন্টটা দিই। তো 25 তারিখে দেখা করো, বর্ধমানে আমি থাকবো। 25 তারিখে এসে একবার দেখা করো, কী জন্য এই সমস্যাটা হচ্ছে, তার নিয়ে যদি চিকিৎসা করা হয় তাহলে এটা সম্পূর্ণ সেরে যাবে। ঠিক আছে? আপাতত একটা বলা যাবে না। আপাতত বললে বাবা এটা তো রোগ সারবে না, আমি তো এইটুকু বলছি। এখান থেকে প্রবলেমটা যেটা ব্যথা নিয়ে যেটা হচ্ছে, আমি কি বলবো, একটা পেনকিলার বলে দেবো? সেটা আমি কোনোদিনই বলবো না। ঠিক আছে? আসতে হবে, রোগকে যদি ভালো করতে চাও নিশ্চয়ই এসে দেখা করতে হবে, তাহলে সারবে। ঠিক আছে? সাথে থাকুন, আপনার কাছে মার্জনা চেয়ে নিলাম, কারণ আপনি একটা আশা করে ফোনটা করেছিলেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে এসছেন, ডাক্তারবাবু কিছু ওষুধ বলে দেবেন এই টিভি শো থেকে, এটা একটা আশা নিয়ে ফোন করেছিলেন, কিন্তু ডাক্তারবাবু সেটা বললেন না। কেন বললেন না সেটা বুঝতে হবে। দায়িত্ব কোথায় থাকে, এখান থেকে কাউকে মিসগাইড করাটা একজন প্রকৃত চিকিৎসকের দায়িত্বের মধ্যে পড়ে না। না দেখে না বুঝে কি ওষুধ দেওয়া যেতে পারে, সেই জন্যেই সরাসরি ডাক্তারবাবুর সামনে আসাটা, যে কোনো ডাক্তারবাবুর কাছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদের আপনি হাত ধরতেও পারেন, নাও ধরতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যাল কথা হচ্ছে যে কোনো বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনি যোগাযোগ করতে হবে। সেখানে আপনি শুধু, আপনাকে বলছি না, যাদেরই সমস্যা আছে তাকে সেই বিশেষজ্ঞ ডক্টরকে চিকিৎসার সুযোগটা দিতে হবে, রোগ নির্ণয়ের সুযোগটা দিতে হবে। এক্ষেত্রে ডক্টর শর্মার মতো চিকিৎসকদের যারা কাছে আসেন তারা তাকে সেই সুযোগটা দেন।
তারপরে ডক্টর শর্মা তাদেরকে সেই ট্রিটমেন্টের জায়গায় সেখানে প্রয়োজনে একাধিক ওষুধ বলে দেন, বুঝিয়ে দেন, সেই সমস্ত কিছু। কিন্তু প্রকৃত মনে রাখতে হবে পেশেন্টের ভালোর জন্যেই সবসময় ওষুধ বলা যায় না, অন্তত না দেখে না বুঝে। বাকিটা ডাক্তারবাবু নিজে মুখে বললে বোধহয় আরও বেশি সকলের কাছে বার্তাটা স্পষ্ট হবে। দেখুন, যেমনি এনার উত্তরটাও হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনি যে প্রশ্নটা করলেন কিছুক্ষণ আগে তার উত্তর হয়ে যাবে, যেহেতু টাইমটা অনেকটাই কম। একদম শেষের দিকে। তো স্কিন নিয়ে যে আপনি যে সমস্যাটা আমাকে বললেন কি চর্মরোগের জন্য, তো এখানে আগে জানতে হবে কি আপনার স্কিন ডিজিজ চর্মরোগ হচ্ছে কেন, তার কি কারণ হচ্ছে কি আমার স্কিন ডিজিজটা হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে যদি আমি চিকিৎসা করছি তাহলে ওই জিনিসটা ভালো হচ্ছে না। তো এর জন্যে প্রপার রিপোর্টগুলো করতে হয়, যেমনি একটা অনেক প্রোগ্রামে বলেও দিয়েছি। যাই হোক, যে নতুন দর্শক বন্ধু আছে ওরাও জেনে যাবে, স্যাট বলে একটা রিপোর্ট হয়। তো স্যাট রিপোর্টের মধ্যে আপনি জানতে পারবেন কি আমার কী খেলে শরীরের মধ্যে অ্যালার্জিটা বাড়ছে, সেই জিনিসটা প্রথম বন্ধ করে দিতে হয়। ফার্স্ট আপনি আইজি রিপোর্টটা করবেন, আপনার শরীরের মধ্যে আইজি কতটা রয়েছে, আইজি অনুযায়ী আপনাকে মেডিসিন দেওয়া হবে বা আপনাকে ডায়েট চার্ট করে দেওয়া হবে, তাহলে এখান থেকে সমস্যাটা মুক্তি হবে। তো উনি যে ফোন করেছিলেন, ওনার যে দরকার ছিল কি আমি একটা ওষুধ বলে দিই, তো এই ওষুধ আমি কি করে বলে দেবো, আপনার শরীরের মধ্যে কতটা পার্সেন্টেজ কী আছে সেটা তো আগে জানতে হবে। একটা ওষুধ বলে দিলাম তো আপনি ওষুধ দোকান থেকেও একটা পেন কিলার দিয়ে দিয়ে আপনার ব্যথাটা কমে যাবে, সেই কাজটা তো আমি করতে পারবো না। আমার তো যখন আপনি যখন আমার কাছে আসছেন, আমার দায়িত্ব আছে আপনার রোগকে আমি ভালো করার। সেইটুকু যদি না করতে পারেন তাহলে আপনি লাইভ প্রোগ্রামে আমাকে গালাগালি দিন, ঠিক আছে? তো এখানে যেটা বললাম চর্মরোগে, তো চর্মরোগ স্কিন ডিজিজ যেটা রয়েছে এটা অনেক বড় চ্যাপ্টার। আমি নেক্সট ফ্রাইডে যে প্রোগ্রামটা হবে এই সময় আমি স্কিন নিয়ে সমস্যাটা বলবো, আর সেটাই আমাদের প্রোগ্রাম থাকবে। তো আজকে যেহেতু টাইমটা কম, আমি এই জন্য ডিটেলস একটা বলতে পারি না। ফ্রাইডে শিওর এই জিনিসটা আমি ক্লিয়ার করবো। ওকে ওকে, আমরা এগুলো ওয়েট করবো তার জন্যে। সরি, আজকে যেহেতু সময় শেষ, থামতেই হবে। আজকে প্রোগ্রামে বলিনি, একটু কি শেষে যেতে যেতে বলবো, জ্ঞান দিচ্ছি আবারও ভাববেন না। ওই যখন লকডাউন ফেজটা ছিল, যখন সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা হচ্ছে, অনেকেই মাস্ক পরতে অনীহা ছিল। তখন আবার অনেকেই একটু গুঁতোয় পড়ে, এই শব্দটা সরি টু সে, এই গুঁতোয় পড়ে মাস্ক পরতেন। মানে এরকম আমরা অনেকে দেখেছি, পিঠে লাঠির ঘা পড়ছে এমন দৃশ্য দেখা গেছে। কাদের জন্যে? সেই মাস্ক পরাটা তো আমাদের ভালোর জন্যে। প্রশাসন থেকে বলুন, আমরা প্রত্যেকেই একে অপরের জন্য বলছি নিজেদের সুরক্ষিত রাখার জন্যে। এখন ওই কোভিড-19 যে দ্বিতীয় ওয়েভ, সেটার ক্ষেত্রে আমরা নিজেরা সচেতন হলে আর কোনো কিছু বোধহয় কাউকে বাধ্য করতে হবে না, আর কাউকে জ্ঞানও দিতে হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, এইটুকু শুভকামনা দিয়ে আজকে নমস্কার।